আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকে একটি বিশেষ গল্প, ডাক্তার গৌরীদের লেখা মৃত্যুর পর। বছরে অন্তত একবার পালিয়ে যেতে ভালোবাসেন লেখক দ্বিজেন রায়। 7 দিনের জন্য তিনি কোনো নির্বান্ধব পুরীতে গিয়ে থাকলে শুধু যে তার মনটাই উজ্জীবিত হয়ে ওঠে তা কিন্তু নয়, অনেক লেখার খোরাকও তিনি পেয়ে যান। সুতরাং স্ত্রী পুত্র ভরা সংসার ফেলে 2-4খানা জামা কাপড় আর লেখার সরঞ্জাম নিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে তিনি ট্রেনে উঠে বসলেন। তার যাবার জায়গা অবশ্য একটাই, কারমাটার, কিন্তু একমাত্র রাতুল ছাড়া এ খবর কেউ জানে না, এমনকি তার স্ত্রীও নয়। কারমাটারের বাড়িটা যদি রাতুলের না হতো তবে প্রিয় বন্ধু হয়েও কিন্তু তার জানার কোনো উপায় থাকতো না। আসলে যেখানে যাবেন সেখানে যদি নিশ্চিন্ত আশ্রয় না পাওয়া যায় তাহলে আর তার অজ্ঞাতবাসের সার্থকতা কী? প্রতি বছর তাই তিনি কারমাটাতেই যান। ওখানে বহু পুরনো মালি জগুয়া আছে, আর ওর ছেলে লহুয়া এখন বেশ জোয়ান হয়েছে। ওরা খুব যত্ন করে দ্বিজেন বাবুকে। কিন্তু এবার বাড়ির চাবিটা রাতুলের কাছ থেকে আনতে গিয়ে তিনি যেন কেমন চিন্তিত হয়ে পড়লেন। চাবিটা দেবার সময় রাতুল কেন বলল, একটু সাবধানে থাকিস। এর আগে তো কখনো এমন করে বলেনি। নিজেকেই সান্ত্বনা দিলেন শেষে। আসলে রাতুল নিশ্চয়ই কথার কথা বলেছে, অত ভেবে কিছু বলেনি। ট্রেনটা চলছে যেন গরুর গাড়ির মতো, কোথাও নাকি লাইনে কাজ হচ্ছে। বিরক্ত লাগছে দ্বিজেনবাবু। বিকেলে পৌঁছাবার কথা, পৌঁছলো সন্ধে পেরিয়ে। চারিদিকে টিমটিমে আলো, প্রায় দেখা না যাবার মতোই। হাতের টর্চটা আছে, এই একটা সান্ত্বনা। স্টেশনে নেমে তিনি জগুয়াকে খুঁজতে লাগলেন। রাতুল নিশ্চয়ই টেলিফোনে জগুয়াকে জানিয়ে দিয়েছে। বাড়িটার নাম মিত্রভিলা। মিত্রভিলায় টেলিফোন আছে, নিশ্চয়ই জগুয়া খবর পেয়ে গেছে, কারণ প্রত্যেকবারই রাতুল তাকে আগেই টেলিফোন করে জানিয়ে দেয়। প্রত্যেকবারই ট্রেন থেকে নেমে তিনি জগুয়াকে দেখতে পান। কিন্তু আজ তো কেউ কোথাও নেই। রাত বাড়ছে, অমাবস্যার রাত, অন্ধকার গভীর তো হবেই। আর অপেক্ষা করা মনে হয় তার ঠিক হবে না। দ্বিজেনবাবু টর্চ জেলে এগিয়ে চললেন। রিক্সা টাঙ্গা কিছুই নিলেন না। তার দৃঢ় বিশ্বাস জগুয়া নিশ্চয়ই কাছে কোথাও আছে। ট্রেন লেট আছে দেখে বোধহয় একক্ষেপ দিতে গেছে। জগুয়ার নিজের একটা টাঙ্গা আছে। টাঙ্গাটা অবশ্য পুরনো আর নড়বড়ে। মাথার চালটা বেশ ঝরঝরে, কিন্তু ঘোড়াটা দেখার মতো, খুব তেজি, ধবধবে সাদা, লম্বা চওড়া ঘোড়া। বিহারে বিশেষ কিন্তু দেখা যায় না। ওই ঘোড়া দেখেই তো জগুয়া টাঙ্গা কেনার জন্য যত টাকা জমিয়েছিল সব খরচ করে ঘোড়াটাই কিনে ফেলল। তারপর কি যে তার যত্ন, যেন সেটা জগুয়ার নিজের ছেলে। আদর করে তার নাম রেখেছিল মনুয়া। একটা ঘোড়া পোষার তো অনেক খরচ, সেই খরচ জগুয়া জোগাবে কোত্থেকে? তাই সে ঠিক করলো একটা টাঙ্গা কিনবে। টাঙ্গা কিনলে অন্তত ঘোড়ার খরচটা তো চলবে। তবে তখন জগুয়ার কাছে বেশি টাকা ছিল না, তাই শেষ পর্যন্ত নতুন আর হলো না, খুব কম দামে একটা ফেলে দেওয়া টাঙ্গা জোগাড় করলো। ওটাকে সারিয়ে নিয়ে ব্যবহারযোগ্য করে নিয়েছে সে। কিন্তু অন্য টাঙ্গাওয়ালারা তাকে বারবার বারণ করছিল ওটা কিনতে। ওটা নাকি অ্যাক্সিডেন্ট করা টাঙ্গা। গাড়ির মালিক আর সহিস একদিনে শেষ হয়ে যায়। জগুয়া এসব কথা কানেই নেয় না, সে নাকি এসব বিশ্বাস করে না। কতবার যখন দ্বিজেনবাবু এসেছিলেন তখনই এত সব গল্প করেছিল জগুয়া। বলেছিল, ওদের হয়েছে বলেই কি আমার হবে বলুন তো লেখনবাবু? কারমাটায় বেশিরভাগ লোক দ্বিজেনবাবুকে লেখনবাবু নামে ডাকে।
কারণ তিনি একটু লেখালেখি করেন তাই, আর একথা এখানকার সবাই জানে। এসব কথা ভাবতে ভাবতে তিনি তো অনেক দূর এসে পড়েছেন। রিক্সা টাঙ্গা ছাড়া তো মিত্রভিলায় পৌঁছানো সম্ভব না, একথা তার মাথায় আগে আসেনি। চারিদিক ভালো করে লক্ষ্য করে দেখলেন ঝিঝি পোকার ডাক আর চারিদিকে গাঢ় অন্ধকার, কিন্তু কোনো ঘর বাড়ির চিহ্ন তিনি দেখতে পেলেন না। মনে মনে ভাবলেন, এ আমি কোথায় এসে পড়লাম? স্টেশনের দুপাশে দুটো দিঘি ছিল, কিন্তু চারিদিকে কোনো দিঘি তিনি খুঁজে পেলেন না। এত রাত্রে অন্ধকারে অচেনা জায়গায় দাঁড়িয়ে তার মনে হলো তিনি বোধহয় ভুল পথে এসেছেন। হঠাৎ তার গাটা ছমছম করে উঠল। অন্ধকার এত গাঢ় হয়েছে, দ্বিজেনবাবু ভাবলেন এখানে একা দাঁড়িয়ে থাকাটা খুব বিপজ্জনক। তাই তিনি সামনে হাঁটতে শুরু করলেন। গ্রামের পথ তো তিনি দেখতেই পাচ্ছেন না, কেমন যেন গা ছমছমে ভাব। হঠাৎ কানে এলো ঘোড়ার খুরের শব্দ, তার সঙ্গে কোনো ছ্যাঁকড়া গাড়ির ঘর ঘর শব্দ। আশার আলো দেখতে পেলেন দ্বিজেনবাবু। এ তো টাঙ্গার শব্দ, তবে কি জগুয়া? অসহায় দ্বিজেনবাবু হঠাৎ চেঁচিয়ে উঠলেন, কে? জগুয়া? তারপর নিজের ভুল শুধরে নিয়ে চেঁচিয়ে বললেন, এই টাঙ্গা টাঙ্গা, রোকো 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 টাঙ্গা। হঠাৎ দূরে অন্ধকারের ভেতর একটা বিশাল ঘন ছায়া ফুটে উঠল। তারপর সেই ছায়াটা আরো বড় হতে লাগলো। তার সঙ্গে সঙ্গে ঘর ঘর শব্দ আর ঘোড়ার খুরের শব্দটাও স্পষ্ট হতে লাগলো। তিনি ভাবলেন, হ্যাঁ টাঙ্গাই তো, টাঙ্গা। ওটা এগিয়ে আসছে আমারই দিকে। দ্বিজেনবাবু খানিকটা নিশ্চিন্ত হলেন। এবার আর চিন্তা নেই, ওটাতে চেপেই তিনি মিত্রভিলায় পৌঁছে যাবেন। মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে তিনি অপেক্ষা করতে লাগলেন। টাঙ্গাটা এসে দাঁড়ালো, কিন্তু তাতে লণ্ঠন বাঁধা নেই। সহিসের চেহারাও আবছা, তবে ঘোড়ার রংটা অন্ধকার ভেদ করে ফুটে উঠেছে, সাদা ঘোড়া। মনে মনে ভাবলেন, তবে কি জগুয়া? সঙ্গে সঙ্গে জগুয়ার গলা শোনা গেল, এ কি বাবু, আপনি আপনি এখানে? স্টেশনেই তো দাঁড়ালে পারতেন। গলার স্বরটা শুনে প্রাণ ঠান্ডা হলো দ্বিজেনবাবু। বললেন, আরে জগুয়া, এসেছিস? এত দেরি করলি কেন বলতো? জগুয়া দ্বিজেনবাবুর হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, চলুন বাবু, এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না। দ্বিজেনবাবু বললেন, ও সে আর বলতে, বলেই তিনি চট করে টাঙ্গায় উঠে বসলেন। 2 মিনিটের মধ্যে জগুয়ার টাঙ্গা যেন হাওয়ায় ভেসে মিত্রভিলায় পৌঁছে গেল। তারপর জগুয়ার গলা আবার শুনলেন তিনি। বললেন, নামুন বাবু নামুন, বাড়ি এসে গেছে। দ্বিজেনবাবু অবাক। নামবেন কি? তিনি তো ভাবলেন তিনি এইমাত্র উঠলেন টাঙ্গায়। স্টেশন থেকে মিত্রভিলা পৌঁছাতে তো আধ ঘন্টার পথ। যতই তিনি এগিয়ে আসুন না কেন, কম করে 10 মিনিট তো আরও লাগার কথা। জগুয়া বলল, কি বাবু চলুন, বাড়ি যে এসে গেছে। জগুয়ার ডাকে আর ভাবার সময় পেলেন না তিনি। নিজেও খুব ক্লান্ত ছিলেন। ঘরে গিয়ে আগে একটু বিশ্রাম তার দরকার, কিন্তু মিত্রভিলা অন্ধকার কেন? টাঙ্গার থেকে নেমে তার বুকটা আবার ধক করে উঠল। ভাবলেন, এদের তো ইলেকট্রিক লাইট আছে। কারণটা জানার জন্যে তিনি পিছনে ফিরেই যখন জিজ্ঞেস করতে গেলেন জগুয়াকে, হঠাৎ দেখলেন পিছনে কেউ নেই, না টাঙ্গা, না ঘোড়া, না জগুয়া। আশ্চর্য ব্যাপার। তারপর মনে মনে ভাবলেন, হয়তো সে আবার সওয়ারি আনতে গেছে, কিন্তু গেল কি করে? ঘোড়া বা গাড়ির শব্দ তো কিছুই শোনা গেল না। তারপর মনে মনে ভাবলেন, আর লহুয়া, সেই বা কোথায়? তারপর তিনি লহুয়ার নাম ধরে ডাকতে ডাকতে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। রাতুলের কাছ থেকে আনা চাবি দিয়ে ঘরটা খুলে ভেতরে ঢুকতেই আরও অবাক হলেন তিনি। ইতিমধ্যে তার ব্যাগটা আলনায় ঝুলানো আর তার ফাইলপত্র টেবিলে গুছিয়ে রাখা।
বিছানা পাতা পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু আলো নেই, এই যা। কিন্তু কিন্তু সমস্যায় পড়লেন দ্বিজেনবাবু। কিছুতেই তিনি অঙ্কটা মেলাতে পারছেন না। ঠিক সেই সময়ে একটা আলো রেখা কোথা থেকে যেন তার চোখের সামনে এসে পড়ল। তিনি দেখলেন ল্যাম্প হাতে লহুয়া ঘরের মধ্যে ঢুকছে। জগুয়ার ছেলে সে। দ্বিজেনবাবু একটু আশ্বস্ত হয়ে বললেন, এই যে লহুয়া। হ্যাঁ রে, জগুয়া কোথায় ভাগলো বলতো? আলোটাও দিয়ে গেল না, আসছি বলেও গেল না। যাকগে, ওকে বলে দিস আজ রাতে মুরগির মাংস আর চাপাটি যেন করে। ওর হাতের রান্না আমি কিছুতেই ভুলতে পারি না রে, বিশেষ করে মুরগি রান্না। তারপরে তিনি দেখলেন লহুয়া পাথরের মূর্তির মতো দরজার সামনে দাঁড়িয়ে আছে। টেবিলের ওপর আলোটা যেন রাখতেই সে ভুলে গেছে। দ্বিজেনবাবু ভাবছেন আজ সব কেমন আশ্চর্য ঠেকছে। তারপর তিনি লগুয়াকে বললেন, আরে কি রে, কি হলো তোর? অমন হাঁ করে কি দেখছিস? তারপর বললেন, আরে চিন্তা নেই, মুরগি যদি না পাওয়া যায় না যাক, রুটি আর ডাল দে, তাই হবে। তাই খেয়ে একটু বিশ্রাম করি। এতক্ষণ পরে অস্ফুট স্বরে লহুয়া বললে, বাপুজি, বাপুজি, বাপু তো নেই হ্যাঁ। কথাটা অনেকটা ভাঙা ভাঙা, বাংলাও না, হিন্দিও না। দ্বিজেনবাবু সে কথার পাত্তাই দিলেন না। বললেন, ও নেই তো, এসে যাবে। ঠিক আছে, দেখ, হয়তো আমার জন্য মুরগি আনতেই গেছে। জানে তো আমি ওর হাতের মুরগি খুব ভালো খাই। ঠিক সেই সময় বারান্দায় ধপ করে কিছু একটা পড়ার আওয়াজ পাওয়া গেল। সাথে সাথে দ্বিজেনবাবু আর লহুয়া দুজনেই বেরিয়ে আসলেন বারান্দায়। দেখলেন একটা আধ ময়লা চটের থলির মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। তার ভেতরে কিছু একটা নড়াচড়া করছে। লহুয়া ওই দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। দ্বিজেনবাবুর যেন আজ তর সইছে না। বললেন, হ্যাঁ রে, কি ওটা? দেখ, দাঁড়িয়ে রইলি যে। লহুয়া এগিয়ে গিয়ে চটের থলির মুখটা আলগা করে উকি মেরে বলল, বাবু, মুরগা আছে। কিন্তু ওর মুখটা বেশ ফ্যাকাশে দেখাচ্ছিল। কিন্তু দ্বিজেনবাবুর একটা পরিতৃপ্ত হাসি হেসে বলল, বলেছিলুম না জগুয়া নিঃশব্দে কাজ করে। না না, তুই তোর বাবার মতো হলি না রে। যা যা, আমার খুব খিদে পেয়েছে, রান্না হলে খেয়ে শুয়ে পড়ব। যা ধকল গেল সারাদিন। তারপর হঠাৎ কথাটা মনে পড়তেই জিজ্ঞেস করে, হ্যাঁ রে, তোদের ইলেকট্রিক কি হলো? লাইন কেটে দিয়েছে নাকি? টাকা বাকি? আরে ঠিক আছে, ভাবিস না, আমি যাওয়ার আগে লাইনটা সারিয়ে দিয়ে যাব। লহুয়া বলল, বাবু, লাইন তো ঠিকই ছিল। বাবু তো শহর থেকে টাকা পাঠিয়ে দিয়েছেন। দ্বিজেনবাবু অবাক হয়ে বললেন, তাহলে কি হলো রে? লহুয়া ফিসফিস করে বলল, সারাদিন তো আলো থাকে, সন্ধে হলেই নিভে যায়। কথাটা শুনে হো হো করে হেসে উঠল দ্বিজেনবাবু। বললেন, বাহ, এ তো দারুণ ভুতুড়ে ব্যাপার দেখছি। তার মানে সন্ধে হলেই লোডশেডিং? বাহ, বেশ একটা ভুতুড়ে ব্যাপার। কিন্তু ঘাড় ঘুরিয়ে দেখলেন তিনি যার সাথে কথা বলছিলেন সে হঠাৎ হাওয়ার মতো বেপাত্তা হয়ে গেছে। তারপর লহুয়া ফিরল একবারে রাত 9টার সময় দ্বিজেনবাবুর খাবার হাতে। খেতে খেতে 5বার দ্বিজেনবাবু রান্নার তারিফ করলেন, 2-1বার জগুয়াকে খুঁজলেন। তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়লেন। মাঝরাতে হঠাৎ খুটখুট শব্দে ঘুম ভেঙে গেল দ্বিজেনবাবুর। ঘরের আলো নেভানো ছিল, তবু তিনি পরিষ্কার দেখতে পেলেন জগুয়া এসে তার মশারিটা গুজে দিচ্ছে। দ্বিজেনবাবু ঘুম চোখে বললেন, ওরে জগুয়া, একটু জল দে তো। জলের গ্লাসটা দ্বিজেনবাবুর কাছে এনে জগুয়া বলল, এই নিন বাবু। দ্বিজেনবাবু উঠে জল খেয়ে আবার ঘুমিয়ে পড়লেন। পরদিন
খুব ভোরে ঘুম ভাঙল দ্বিজেনবাবু। তিনি মর্নিং ওয়াক করার জন্যে তৈরি হয়ে বেরিয়ে এলেন ঘর ছেড়ে। বাইরের সোদা মেঠো গন্ধ, বিশুদ্ধ বাতাস, মহুয়ার ভেসে আসা গন্ধ, চারিদিকে সবুজের বাহার, মধ্যেখানে লাল মাটি, সব মিলিয়ে তাকে মুগ্ধ করে তুলল। মন প্রাণ যেন তার জুড়িয়ে গেল। তিনি হাঁটতে লাগলেন। হেঁটেই চলেছেন তিনি, হয়তো আরও হাঁটতেন, কিন্তু হঠাৎ চোখে পড়ল সামনে বলরামের চায়ের দোকান। তখন তার খেয়াল হলো, আরে তাই তো, সকালে তো চা খাওয়া হয়নি, তাই তার গলাটা শুকিয়ে গেছে। বলরামের দোকানের সামনে কাঠের বেঞ্চি পাতা। দ্বিজেনবাবু গিয়ে সেখানে বসে পড়লেন। তারপর বললেন, হ্যাঁ রে, অনেক ক্লান্ত লাগছে, দে তো বাবা বলরাম, একটু চা দে, গলাটা ভেজাই। বলরাম দোকানের পেছনে কি যেন করছিল। দ্বিজেনবাবুর গলার স্বরে তিনি ফিরে তাকিয়ে একগাল হেসে বলল, আরে লিখনবাবু যে কবে এলেন? দ্বিজেনবাবু যে লেখেন তা এখানকার কারুরই অজানা নয়, তাই অনেকেই তাকে এই নামে ডাকে। প্রতি বছর এসে এসে তিনি এদের বড় প্রিয় মানুষ হয়ে উঠেছেন। বলরামের প্রশ্নের উত্তরে দ্বিজেনবাবু বললেন, আরে এই তো কাল এসেছি। এবার বলরাম দ্বিজেনবাবুর সামনে এসে দাঁড়ালো, বলল, কোথায় উঠেছেন বাবু? আবার হাসলেন দ্বিজেনবাবু, প্রাণ খোলা হাসি। বলরাম, ব্রোকার মতো প্রশ্ন করছো কেন? জানো না বুঝি আমি কোথায় উঠি? মিত্রভিলা ছাড়া আমার কোথাও যাওয়ার জায়গা আছে নাকি? কথাটা শুনে বলরামের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বলল, আপনি কি বলছেন বাবু, মিত্রভিলায়? ততক্ষণে বলরামের চাকর দ্বিজেনবাবুর হাতে চা ধরিয়ে গেছে। চায়ে চুমুক দিয়ে দ্বিজেনবাবু বললেন, তোর কথা শুনে মনে হচ্ছে মিত্রভিলায় উঠে আমি অপরাধ করে ফেলেছি, নাকি মিত্রভিলা নামটাই তুই এই প্রথম শুনলি রে বলরাম? বলরাম ভয় মিশ্রিত স্বরে বলে উঠল, আপনি মানে মানে আপনি বাবু সারা রাত ওখানে ছিলেন? দ্বিজেনবাবু বললেন, হ্যাঁ রে, ছিলুম তো, তাতে কি? বলরাম গলাটা নামিয়ে বলল, আপনি রাতে কিছু দেখেননি? দ্বিজেনবাবু এবার চায়ের কাপটা নামিয়ে রাখলেন, বললেন, কি ব্যাপার বলতো বলরাম? কি দেখবো আমি? তুই ঠিক কি বলতে চাইছিস একটু ভালো করে বল তো রে। বলরাম এবার চোখ বড় বড় করে বলল, আসলে ও বাড়িতে তো কেউ নেই, লহুয়া জগুয়া। কথাটা বলেই থেমে গেল। কথাটা সে শেষ করল না। বলরামকে থামিয়ে দিয়ে দ্বিজেনবাবু বললেন, হ্যাঁ, লহুয়া জগুয়া ছাড়া আর কে থাকবে? আর কেনই বা থাকবে? ওরা দুজনেই তো আমার খাবার দাবার করে দিল, কত যত্ন করলো জানিস? দ্বিজেনবাবু আরও কিছু বলতে যাচ্ছিলেন। বলরাম দ্বিজেনবাবুর পায়ের কাছে হঠাৎ ধপ করে বসে পড়ল। তারপর বলল, দোহাই বাবু, আপনি এক্ষুনি কলকাতায় ফিরে যান, ও বাড়িতে আর ঢুকবেন না। দ্বিজেনবাবু হঠাৎ বিরক্ত সুরে বললেন, কি বলছিস বলরাম, তোর মাথা কি খারাপ হলো নাকি রে? বলরাম বলল, তবে শুনুন বাবু, মনে তো হচ্ছে আপনি কিছুই জানেন না, তাহলে আপনার ব্যাপারটা জানা দরকার। বাবু, আপনি গতবার এসে তো দেখে গেছেন, জগুয়া টাঙা ভাড়া খাটাচ্ছে। রোজ সন্ধেবেলা ও সওয়ারি নিয়ে স্টেশনে যেত আর সওয়ারি নিয়ে ফিরত। বেশ ভালোই রোজগার হচ্ছিল। গতবারে বর্ষায় 3 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো, রাস্তাঘাট দিয়ে চলাই দায়। গ্রামের আমাদের কাঁচা রাস্তা, জল পড়ে এমন অবস্থা হলো যে পা দিলেই পিছলে যাচ্ছে। কিন্তু জগুয়াকে আটকানো যায় না, বলে এত বৃষ্টিতে আমি না গেলে লোকগুলো আসবে কি করে? এভাবেই একদিন বৃষ্টির সঙ্গে সঙ্গে শুরু হলো প্রচণ্ড ঝড়। লহুয়া কিছুতেই বাপকে যেতে দেবে না, আর জগুয়া তার ছেলের কথা শুনবে না। সে জোর করে বেরিয়ে গেল। তারপর যা হবার তাই হলো।
কথাগুলো শুনে দ্বিজেনবাবু যেন চায়ে চুমুক দিতেই ভুলে গেলেন। বললেন, কি হলো? এসব কি বলছিস তুই বলরাম? বলরাম কিন্তু বলেই চলল, স্টেশনে যাবার পথে দুদিকে দুটো বড় দিঘি দেখেছেন তো? বর্ষার জলে যখন রাস্তা আর দিঘির জল একাকার। রাস্তা ঠিক করাও বিপজ্জনক হয়ে গিয়েছিল আমাদের জন্য, তবু যোগুয়ার কোনো অসুবিধে হচ্ছিল না। কিন্তু ভগবান হয়তো সেটা মানলেন না। হঠাৎ প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকের সঙ্গে সঙ্গে বিরাট শব্দ করে একটা বাজ পড়ল। সেই শব্দ আর আলোয় ঘোড়াটা ভয় পেয়ে সামনের দুপা তুলে দিতেই গাড়ি ঘোড়া সব গিয়ে পড়ল সেই দিঘির জলে। পাশেই ছিল বড় বড় নারকেল গাছ। বাজ পড়ে গাছটা জ্বলে গেল। বুড়ো যোগুয়া গাড়ি ঘোড়া নিয়ে তলিয়ে গেল সেই দিঘির জলে। আর উঠতে পারল না বাবু। পরদিন লহুয়া লোকজন নিয়ে তার বাপকে খুঁজতে বেরুলো। দেখা গেল রাস্তার ওপর যোগুয়ার এক পাটি চটি পড়ে আছে। সঙ্গে সঙ্গে লোক নামিয়ে অনেক কাণ্ড করে যোগুয়ার দেহ তোলা হলো। এতদূর বলেই বলরাম নিঃশ্বাস নেওয়ার জন্য খানিকক্ষণ থামল। ঠিক সেই মুহূর্তে প্রতিবাদ করে উঠল দ্বিজেনবাবু। বলল, কি বলছো নাকি? যোগুয়া যে আমায় কাল রাতে খাবার বানিয়ে দিয়ে... না না না, কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না বাবা। বলরাম বললে, জানি বাবু জানি, যোগুয়া ও বাড়ির মায়া কাটাতে পারেনি। লহুয়া একাই থাকতো। কথাটা যেন বলরাম শেষই করতে পারল না। সঙ্গে সঙ্গে দ্বিজেনবাবু বলে উঠল, থাকতো মানে? লহুয়াও তো ছিল কাল। বলরাম দ্বিজেনবাবুর কথার গুরুত্ব না দিয়ে বলেই চলল, যোগুয়ার অশরীরী আত্মার সঙ্গে থাকতে থাকতে লহুয়ার মনের ওপর মনে হয় প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছিল। পরশুদিন রাতে ওর লাশ পাওয়া গেল বাগানে। ঠিক কি হলো ব্যাপারটা বোঝা গেল না। আশেপাশে তখন বেশ লোক জড়ো হয়েছে। তারা সবাই এক কথাই বলতে লাগলো, রাতুলবাবু তো দ্বিজেনবাবুর বন্ধু, তাহলে তিনি কেন জেনে শুনে বন্ধুকে বিপদের মুখে ঠেলে দিলেন? ট্রেনে বসে দ্বিজেনবাবু ভাবছিলেন, সত্যিই তো ব্যাপারটা তিনি তো আগে খেয়াল করেননি। প্রথমত, রাতুলের কাছ থেকে তিনি বাড়ির চাবি নিয়ে এলেন, এসে দেখলেন ঘর খোলা, বিছানা সব পরিষ্কার ফিটফাট। দ্বিতীয়ত, বাড়ির ইলেকট্রিকের সব তার খোলা, টেলিফোনটাও ডেড ছিল। তবে ওরা জানলো কি করে যে দ্বিজেনবাবু আজকে আসছেন? কিন্তু ওরা যে গরম গরম খাবার দিল, এটা কি করে সম্ভব? তাছাড়া যোগুয়ার টাঙাতেই তো তিনি উঠেছিলেন। ভাবতে ভাবতে তার মাথা যেন ফেটে যাচ্ছিল। দ্বিজেনবাবু আর চিন্তা করতে পারছিলেন না। কলকাতায় ফিরেই দ্বিজেনবাবু আগে রাতুলের সঙ্গে দেখা করতে গেলেন। রাতুলবাবু যেন বন্ধুর জন্যই অপেক্ষা করছে। বললেন, আয় বস। রাতুলবাবুর কথায় দ্বিজেনবাবু প্রচণ্ড বিরক্ত, সেটা তার চোখে মুখে বেশ প্রকাশ পাচ্ছিল। তিনি বললেন, তুই জানিস, আমাকে কিছু বলিসনি কেন? রাতুলবাবু বললেন, প্রথমত, লহুয়ার খবরটা আমি যখন পেলাম তখন তুই রওনা হয়ে গেছিস। ভাবলাম তোকে ফোনে জানাই, কিন্তু দেখলাম তোর ফোন সুইচ অফ। দ্বিজেনবাবু বললেন, হ্যাঁ, আমি বাইরে গেলে ফোনটা নিয়ে যাই না। রাতুলবাবু বললেন, সেই জন্যই তো লহুয়ার খবর তোকে দিতে পারলাম না। অনেকক্ষণ গম্ভীর থাকার পর দ্বিজেনবাবু বললেন, কিন্তু যোগুয়ার খবর তো তুই জানতিস, সেটা বলিসনি কেন? এবার রাতুলবাবু হেসেই ফেললেন। বললেন, মনে হচ্ছে বন্ধুটি আমার ভয় পেয়েছে। তুই তো খুব বড়াই করতিস, তুই নাকি খুব সাহসী, ভূতে বিশ্বাস করিস না। তাই তোকে পরখ করবার জন্যই আমি যোগুয়ার কথাটা তোকে বলিনি। ভেবেছিলাম লহুয়া তো আছে, সেই তোর দেখাশোনা করবে। তখনও তো জানি না যে লহুয়া মারা গেছে। অবশ্যই লহুয়া নেই জানলে তোকে আমি একা ছাড়তাম না।
খানিকক্ষণ চুপচাপ থাকার পর রাতুল বাবু বলে উঠলেন, আর একটা কথা দ্বিজেন, জগুয়ার কথাটা আমি শুনেছিলাম ও নাকি ভূত হয়েও মানুষের মধ্যে ঘুরে বেড়ায়। তুই যখন যাব বললি, ভাবলাম ব্যাপারটা সত্যি না মিথ্যা যাচাই হয়ে যাবে, তাই তোকে কথাটা বলিনি। কথাটা বলেই রাতুল বাবু উৎসুক মুখে তাকিয়ে রইলেন তার বন্ধুটির দিকে। দ্বিজেনবাবু নিজের মনে মনে বলে উঠলেন, এও কি সম্ভব? নিজের চোখে না দেখলে আমি তো বিশ্বাসই করতুম না। মানুষ মৃত্যুর পরও। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।